ঠিক আছে, 9-এর 3টে চ্যাপ্টার এবারে ইউনিট টেস্টে আছে। ঠিক আছে, কোন কোন 3টে চ্যাপ্টার আছে? একটা হচ্ছে পরিমাপ, ফার্স্ট চ্যাপ্টার যেটা, একটা হচ্ছে বল ও গতি, আর একটা হচ্ছে পরমাণুর গঠন। বুঝতে পারলাম? পরিমাপ বলতে কার পরিমাপ করব, ঠিক আছে, না যে কোনো ভৌত রাশি। পৃথিবীতে যেগুলো পরিমাপ করা যায় সেগুলো হচ্ছে একটা একটা করে ভৌত রাশি। তাহলে ভৌত রাশি কোনগুলো? যেগুলো পরিমাপ যোগ্য। যেমন ভর। ভর কখন মাপি? দোকানদারের কাছে গিয়ে 4 কেজি চাল দাও, এটা আমরা কি পরিমাপ করছি? ওজন নয়, ভর। ঠিক আছে, ওজন আর ভর আলাদা। যাই হোক, ওজনটা আমরা পরিমাপ করতে পারি। তাহলে ভৌত রাশি কোনগুলো? যেগুলো পরিমাপ যোগ্য, যেগুলো পরিমাপ যোগ্য সেগুলি হচ্ছে একটা করে ভৌত রাশি। যেমন ভর, যেমন দৈর্ঘ্য, আমার কত হাইট, এইটা আমি এসেন্সিয়ালি কী মাপছি? একটা দৈর্ঘ্য মাপছি। তাহলে ভর, দৈর্ঘ্য এগুলো সবই পরিমাপ করা যাচ্ছে, তাহলে এগুলো ভৌত রাশি। আচ্ছা বলতো রাগ কি রাশি হবে? রাগ রগ হয়ে যাচ্ছে। রাগ রাগ পরিমাপ করা যায়? পরিমাপ করা যায় না। বিরাট রেগে গেছে, খুব কম রেগেছে, ঠিক আছে, কিন্তু পরিমাপ তো করা যায় না। আমি তো বলতে পারি না যে 10 কেজি রাগ করেছে। এবার আমরা যদি নতুন কোনো নাম দিই, রাগ ধর আমি এক নতুন একক নিয়ে এলাম, রাগের একক কি বলবো? রাগের একক ধরে সব থেকে যে বেশি রাগ করে তার নামে একটা একক আমি আবিষ্কার করলাম, মানে সব থেকে বেশি কে রাগ করে, নাম বলা যাবে না এখনই, ওদের কি চলে আসবে? রাগ। ঠিক আছে, আমার রাজনৈতিক নাম আসছে আমার, ঠিক আছে, লিডারের নাম আসছে আমার মাথায়। আচ্ছা রাগ, বুঝতে পেরেছিস? তো এই হচ্ছে বিষয়। ভয়, ঠিক আছে, দুঃখ, এই সমস্ত বিষয়, এগুলো সবই কি ভৌত রাশি নয়, এগুলো সবই রাশি নয়, কারণ এগুলো পরিমাপ করতে আমি পারবো না। ঠিক আছে, যাই হোক, ভৌত রাশি যেগুলো পরিমাপ যেগুলো সেগুলো রাশি, যেগুলো পরিমাপ যেগুলো সেগুলো রাশি নয়। আচ্ছা বেগ, বেগ পরিমাপ করি আমরা, গাড়িটা 4 মিটার পার সেকেন্ডে চললো, ঠিক আছে, এগুলো এগুলো সবই ভৌত রাশি, এগুলো পরিমাপযোগ্য, আর যেগুলো রাশি নয় সেগুলো পরিমাপযোগ্য নয়। বেশ, এবার আমরা চলে আসি স্কেলার আর ভেক্টর কোনগুলো? স্কেলার ভেক্টর, স্কেলার ভেক্টর জানিস? হ্যাঁ, স্কেলার কাকে বলে? আর ভেক্টর? আচ্ছা, এর শুধু মান আর এর মান ও দিক, যেমন এক্সপ্লেন কর। যে রাশিটাকে এক্সপ্লেন করতে গেলে বা যে রাশিটা সম্পর্কে পূর্ণ ধারণা দিতে গেলে আমাকে দিকটাও বলতে হবে। ঠিক আছে, ধরে না আমি বললাম যে ধরেন এখানে রাস্তায় তুই দাঁড়িয়ে আছিস, এটা রাস্তা, ঠিক আছে, রাস্তায় দাঁড়িয়ে আছিস, আমি এখানে এসে তোকে বললাম তাড়াতাড়ি পালা, পিছনে একটা গরু তাড়া করেছে। তো ছুটলে এইদিকে, ঠিক আছে, দিয়ে দেখলাম গরুটা ওই দিক থেকেই আসছিল, সুতরাং তোর গল্প শেষ। সুতরাং তুই ওই দিকে যাবি না, তো আমাকে বলতে হবে যে গরুটা ওই দিক থেকে আসছে বা অত বেগে আসছে, সুতরাং বেগ একটা কি রাশি? তাহলে বেগ এমন একটা রাশি যার মান ও দিক দুই আছে বা দুই বলতে হবে তোকে। ঠিক আছে, যেমন বল, কোথাও একটা বস্তুর উপর বল প্রয়োগ হলে সেই বলটা কোন দিক দিয়ে প্রয়োগ হবে সেটা বলতে হবে, সেটাও একটা ভেক্টর, সেটা একটা ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার কোনগুলো? যা শুধুমাত্র মান আছে, যেমন ভর। ভর হচ্ছে ধরনের 5 কেজি চাল দাও, 2 কেজি গম দাও, হেনা তেনা এই সমস্ত জিনিস। তো এগুলোর জন্য আমার আর আলাদা করে দিক বলার তো দরকার পড়বে না। সময়, ঠিক আছে, সময় যেমন সেকেন্ডে আমরা মাপি, 5 সেকেন্ড সময় হলো, 10 সেকেন্ড সময় হলো, এটার জন্য আলাদা করে দিক বলার কি দরকার? দিক মেনশন করার দরকারই নাই। ঠিক আছে, তাহলে ভেক্টর স্কেলার বুঝতে পেরেছিস? আচ্ছা, এগুলো শর্ট করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা মেন আমাদের ধান্দা হচ্ছে মাত্রাটা বের করবো, মাত্রা জিনিসটা কি সেইটা আমরা বোঝাতে চাইছি। এগুলো জাস্ট এমনি, কোনো ভৌত রাশি মাপতে গেলে তার একটা এককের দরকার হয়। যেমন ভর যদি আমি মাপি, তাহলে আমরা একটা সংখ্যা নিই 5, তার সঙ্গে আরেকটা অ্যাড করে দিই জিনিস, সেটা হচ্ছে কেজি। এই কেজিটা হয়ে যায় ভরের একক। একটা সুবিধাযুক্ত একটা সংখ্যা, একটা সুবিধাযুক্ত মান আমরা একটা নিই, দিয়ে সেইটা বলে দিই। আচ্ছা, 1 কেজি কাকে বলে? একটা ছোট্ট বাটখারার আমি আগে থেকে ওয়েট করে রেখে দিয়েছি, ভর মেপে, ওয়েট নয় ভর মেপে, সেটাকে আমি বলছি কি 1 কেজি। সেই তার যদি 5 গুণ হয় তাহলে সেটা 5 কেজি হবে। তাহলে সুবিধাযুক্ত একটা পরিমাপকে নেওয়া হয় যেটা দিয়ে বাকি সমস্ত জিনিসের পরিমাপ করা হয়, বাকি সমস্ত ভর পরিমাপ করা হবে, সেটা হচ্ছে একক। ঠিক আছে, আচ্ছা, এই একক দু ধরনের হতে পারে, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে লব্ধ। একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে লব্ধ। মৌলিক কোনগুলো? যেগুলো নিজে নিজে একটাই একক থাকবে এবং সে নিজে মৌলিক, যেমন স্বরবর্ণ অ আ হ্রস্ব দীর্ঘ করে যেগুলো থাকে ওগুলো নিজে নিজেই, কিন্তু ক বলতে গেলেই তোকে অয়ের হেল্প নিতে হবে। তাহলে লব্ধ একক কোনগুলো আর মৌলিক একক কোনগুলো? মৌলিক একক আছে 7টা আর লব্ধ একক অনেক হয়েছে। এই 7টা দিয়েই বাকি সব লব্ধ এককগুলো আমি ফর্ম করতে পারবো।
বুঝতে পেরেছিস? মৌলিক একক আছে 7টা। এই 7টা মৌলিক একক কী কী? 7টা মৌলিক একক কী কী? দৈর্ঘ্য, দৈর্ঘ্য, যার একক কি? মিটার, এসআই, আমি সব এসআইতে লিখছি, ঠিক আছে? দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, প্রবাহমাত্রা না কোণে, তড়িৎ প্রবাহমাত্রা, পদার্থের পরিমাপ, এগুলো সব পেয়ে যাবি 7টা। এই 7টার সাহায্যে এই লব্ধ একক, যেমন যদি আমি বেগের একক বলি, বেগের একক কি? মিটার পার সেকেন্ড, তাহলে মিটারও লাগছে সেকেন্ডও লাগছে। তার মানে দৈর্ঘ্য আর সময় এই দুটোকে ফর্ম করে আমি বেগটা করছি। ধরে আমি ভরবেগের যদি একক বলি, ভরবেগের একক হবে কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কেজি মিটার পার সেকেন্ড যদি হয়, এখানে কেজি ভরের একক, মিটার দৈর্ঘ্যের একক, সেকেন্ড সময়ের একক। এখানে কোশ্চেন আছে যে 3টে মৌলিক একক দিয়ে গঠিত একটা এককের নাম বলো। অ্যান্সারটা হবে কি? ভরবেগ, ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম যে লব্ধ এককগুলো মৌলিক এককের সাহায্যে গঠিত হচ্ছে। এবার লব্ধ একক যাদের আছে তার তো একটা ভৌত রাশির সাথে রিলেটেড। যেমন ধর যদি আমি বলি বেগ, তাহলে বেগটা একটা ভৌত রাশি। এই রাশির একক কি? মিটার পার সেকেন্ড। আমি বলছি এসআইতে একক, এসআইতে একক হচ্ছে কি? মিটার পার সেকেন্ড। তাহলে বেগ হচ্ছে ভৌত রাশি। এই রাশিটা দুটো একক নিয়ে গঠিত এবং বেগের একক একটা কি একক? লব্ধ একক। মাত্রা হচ্ছে কি? কোনো একটা ভৌত রাশির কিভাবে মূল এককের সাথে যুক্ত, সেটা চিহ্ন দিয়ে বোঝানো। তাহলে কোনো একটা ভৌত রাশি যদি হয়, তার সাথে মূল এককের কি সম্পর্ক? তার সাথে মূল এককের সম্পর্ক, এবং এই সম্পর্কটা খাতায় কলমে কিভাবে দেখাতে হবে? চিহ্ন দিয়ে, চিহ্ন দিয়ে আমাকে দেখাতে হবে। মানে বিষয়টা কি, আমি কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা কর। ধরে নে বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটারটা কিসের একক দেয়? দৈর্ঘ্য। বেশ, তাহলে আমি উপরে লিখলাম দৈর্ঘ্য। পার সেকেন্ড মানে সময়ের একক, সে নিচে চলে গেল, ঠিক আছে? এবার দৈর্ঘ্যটাকে আমি চিহ্ন দিয়ে বোঝাবো। কী চিহ্ন দেবো? দৈর্ঘ্যের জন্য আমি চিহ্ন ইউজ করবো এল, আর সময়ের জন্য চিহ্ন ইউজ করবো টি। তাহলে আমার বেগের যে মাত্রা আমি লিখবো সেটা লিখবো এল টি টু দি পাওয়ার -1। টিটা উপরে গেলে -1 হয়ে যায়। তাহলে বেগের যে মাত্রা আমি লিখবো সেটা লিখবো এল টি টু দি পাওয়ার -1। তাহলে দৈর্ঘ্যের জন্য আমি ইউজ করলাম এল, আর সময়ের জন্য আমি ইউজ করলাম টি। তাহলে কী কী ইউজ করবো আমি যদি ভর লিখি তাহলে সেক্ষেত্রে ইউজ করবো এম, আমি যদি দৈর্ঘ্য লিখি সেক্ষেত্রে ইউজ করবো এল, আমি যদি সময় লিখি সেক্ষেত্রে ইউজ করবো টি। এই 3টে চিহ্ন দিয়ে, আরও আছে 7টাই আছে, কিন্তু তোদের এই 3টে দিয়ে কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো এই 3টে চিহ্ন দিয়ে আমি কোনো একটা লব্ধ একককে আমি প্রকাশ করব, ঠিক আছে? সেটাই হয়ে যাবে আমার মাত্রা। তাহলে মাত্রা জানতে গেলে আমাকে দুটো জিনিস জানতে হবে। এবার মেন জায়গায় চলে মাত্রাটা কীভাবে বের করবো, কীভাবে জানবো, সেইটা বোঝার চেষ্টা করি আমরা, ঠিক আছে? এতেই আমার কাজ হয়ে যাবে। আর কিছু আমার মেন শেখানো এই জায়গাটায়, এখানটায়, ঠিক আছে? মাত্রা জানতে গেলে আমাকে দুটো জিনিস জানতে হবে। হয় যে ভৌত রাশির আমি মাত্রা বের করছি তার একক জানতে হবে, বা সেই ভৌত রাশির সংজ্ঞা। এই দুটো জিনিসের মধ্যে একটা কিন্তু আমার জানতে হবে, নাহলে কিন্তু আমি মাত্রা বের করতে পারবো না। যেমন আমি যদি বলি তোকে আয়তনের মাত্রা বের করো, আয়তন ছেড়ে দেখে ক্ষেত্রফল কর, ক্ষেত্রফলের মাত্রা বের করো। ক্ষেত্রফল একক জানিস? বেশ, ধরে নে ক্ষেত্রফল আমি একক বলছি মিটারের স্কোয়ার হয়। ক্ষেত্রফল একক অনেক অঙ্ক করেছিস, ক্ষেত্রফলের অঙ্ক করেছিস তো আগে। ক্ষেত্রফল একক হচ্ছে মিটারের স্কোয়ার। আচ্ছা, মিটার কিসের একক? নিশ্চয়ই দৈর্ঘ্যের একক। মিটারটা নিশ্চয়ই দৈর্ঘ্যের একক। তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে কি? দৈর্ঘ্যের একক যেটা হচ্ছে তার স্কোয়ার। এবার দৈর্ঘ্যের জায়গায় আমি কি লিখবো? এল, তাহলে এল এর স্কোয়ার। আয়তন কি হয়? মিটার কিউব হবে ইউনিটটা। তাহলে ইউনিটটা আমি জানি, মানে মিটারটা দৈর্ঘ্যের একক। তাহলে এটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কিউব, হ্যাঁ, তার মানে হয়ে যাবে এল এর কিউব। বুঝতে পেরেছিস? বেশ, আচ্ছা, এবার চলে আয় ঘনত্ব হয় ইউনিট জানতে হবে, নয় ঘনত্বের সংজ্ঞাটা বা কাকে বলে সেই বিষয়টা জানতে হবে ভালো করে। ঘনত্ব আমি যেটা জানি, ধরেন আমি সংজ্ঞা জানি, ঘনত্বের সংজ্ঞা হচ্ছে ভর বাই আয়তন। একক আয়তনে পদার্থের ভর হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব আমি লিখবো ভর বাই আয়তন। হয়েছে? ভর কত? ভরের জন্য আমি কি ইউজ করবো? এম, আর আয়তন একটু আগেই বের করলাম এল কিউব। তাহলে এম এল টু দি পাওয়ার -3। বা এটার একক জানলে হতো, যেমন ধরে নে ঘনত্বের একক হচ্ছে কেজি পার মিটার কিউব, ঠিক আছে? ঘনত্বের একক আমি জানি কেজি পার মিটার কিউব। তাহলে কেজির জন্য আমি ইউজ করবো ভর, আর মিটার কিউব মানে হচ্ছে আয়তন, তাহলে এল কিউব।
তাহলে এইখানে কেজি পার মিটার কিউবটা জানলেও আমার হয়ে যেত, কেজি মানে ইউজ করতাম এম, আর মিটারটা দৈর্ঘ্যের একক, তাহলে এল এর কিউব, এল এর কিউব আছে কিন্তু মিটার কিউব, এল এর কিউব, তাহলে সেই এম এল টি টু দি পাওয়ার -3 যেতাম। বুঝতে পেরেছিস? বেশ। নেক্সট হচ্ছে বেগ। বেগের একক কি বারবার বলছি, বেগটা একটু আগেও বললাম। যদি একক আমি জানি সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটারটা হচ্ছে দৈর্ঘ্য আর সেকেন্ডটা হচ্ছে সময়, তাহলে দৈর্ঘ্য বাই সময়, দৈর্ঘ্য বাই সময়, দৈর্ঘ্যটার জন্য আমি ইউজ করবো এল, সময়টার জন্য আমি ইউজ করবো টি, তাহলে এল টি টু দি পাওয়ার -1। ত্বরণের একক কি জানিস? ত্বরণ কাকে বলে জানিস? এক সময় বেগ বৃদ্ধির হার যদি হয় তাহলে ত্বরণের যদি আমি ইউনিটটা লিখি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইউনিটটাই বেশি প্রচলিত ত্বরণের, সেকেন্ডটা দুবার আছে কেন, অমুক কেন, এই নিয়ে কোশ্চেন আছে। তাহলে মিটার মানে কি দৈর্ঘ্য, আর সেকেন্ড মানে কি সময় তার স্কোয়ার, সময় তার স্কোয়ার, তাহলে দৈর্ঘ্যের জন্য আমি কি ইউজ করবো এল, সময়ের জন্য টি তার স্কোয়ার, তাহলে টি স্কোয়ার, তাহলে এল টি টু দি পাওয়ার -2, এটা হয়ে যাবে ত্বরণের মাত্রা। বল, বলের একক হচ্ছে নিউটন, কিন্তু নিউটন জানলে আমার কাজ হবে না, কারণ নিউটনটাকে ভেঙে লিখতে হবে। সেক্ষেত্রে বলের সংজ্ঞায় চলায়, বলের সংজ্ঞা পড়বি, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি আছে বলের সংজ্ঞা, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। ভরের জন্য আমি ইউজ করবো এন, ত্বরণের জন্য আমি ইউজ করবো কি এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2, তাহলে এর হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার -2। কার্য কি, কার্যের এগেন কার্যের সংজ্ঞা জানতে হবে। কার্যের সংজ্ঞা হচ্ছে বল ইন্টু সরণ। সরণ মানে কি, সরণটা অ্যাকচুয়ালি কি দৈর্ঘ্যই, ওটা দৈর্ঘ্যই, তাহলে বলের জন্য আমি ইউজ করবো এম এল টি টু দি পাওয়ার -2, এই দেখ বলের এম এল টি টু দি পাওয়ার -2 লিখলাম, ইন্টু সরণ, সরণটা কি, সরণের জন্য দৈর্ঘ্য এল লিখবো, তাহলে এল এর স্কোয়ার হয়ে গেল, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হয়ে গেল কাজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভরবেগ। ভরবেগ মানে কি ভর ইন্টু বেগ, সংজ্ঞা এগেন সংজ্ঞা থেকে লিখলাম, ভর ইন্টু বেগ। ভর হচ্ছে এম, বেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তাহলে এম এল টি টু দি পাওয়ার -1, এটা করলেই হবে। আর করতে হয় ক্ষমতাও করতে হবে, আর ক্ষমতা মানে কার্য বাই সময়, কার্যটা প্রথমে লিখবো, নিচে সময় দিয়ে ভাগ করে দেবো, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে, এটুকুই। বুঝতে পেরেছিস? এই দুটো যন্ত্র আছে, তুলা যন্ত্র, মাপনী চং, আর আছে স্টপ ওয়াচ। ঠিক আছে, তো ফার্স্টে তুলা যন্ত্রে আমরা আসি। তুলা যন্ত্র তো ফেমাস কোশ্চেন, যে তুলা যন্ত্রের সুবিধা বলতে কী বোঝো এবং সুবিধা হওয়ার শর্ত লেখো। ঠিক আছে, এই কোশ্চেনটা বই থেকে করে নিবি, এটা বলার কিছু নেই। ঠিক আছে, ভালো করে একটু পড়ে নিস। আর তুলা যন্ত্রের আরেকটা জিনিস যেটা জানতে হয়, খুব ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে তুলা যন্ত্রের যে ওজন বাক্স থাকে একটা, সেই বাক্সের মধ্যে বাটখারাগুলো 5:2:2:1 এই অনুপাতে থাকে। শর্ট কোশ্চেন আসবে যে তুলা যন্ত্রের বাটখারা অনুপাত কত, 5:2:2:1। আচ্ছা, এই বাটখারার মধ্যে কী কী থাকে? এই বাটখারাটাকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রামের বাটখারা থাকে, আর একটা হচ্ছে মিলিগ্রামের বাটখারা থাকে। ঠিক আছে, গ্রামে যে বাটখারা থাকে, প্রথমে একটা 100 গ্রামের বাটখারা থাকে। ঠিক আছে, এটা অনুপাতের সাথে মিলবে না। পরে একটা থাকে 50 গ্রাম, 50 গ্রাম যদি থাকে তাহলে বাকি দুটো বাটখারা কত হতে হবে রে? 20, আরেকটা 20, আরেকটা 10, 10 দ্বিগুণ করছি তো 50, 10 2 20, 10 2 20, তাহলে 10 এটা থাকবে। আর একটা থাকবে কি, আর থাকবে 5 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম, 1 গ্রাম, এগুলো সব গ্রামের। ঠিক আছে, তাহলে একটা 100 গ্রাম বাটখারা থাকবে, একটা 50, দুটো 20, একটা 10, একটা 5, দুটো 2, একটা 1। মিলিগ্রামে যেটা থাকে 500 মিলিগ্রামের একটা বাটখারা থাকে, দুটো থাকবে 200 মিলিগ্রাম, দুটো থাকবে, এদিকে দেখা 200 মিলিগ্রাম দুটো থাকবে, আর একটা 100 মিলিগ্রাম একটা থাকবে। আর একটা কি থাকবে 50 থাকবে, 20 20 10, 20 20 10। ঠিক আছে, 4 4 8 4 12 4 16 1 17, মোট 17টা বাটখারা থাকবে। এই 17টা বাটখারার সাহায্যে 10 মিলিগ্রাম থেকে শুরু হবে আমার ওজন করা, 10 মিলিগ্রাম থেকে শুরু করবো রেঞ্জে ওজন করা। বাদ বাকি সব যদি আমি যোগ করে দিই তাহলে 150 20 20, তাহলে 150 190 200 5 2 7 2 9 1 10, তাহলে 210 210 500 600 700 800 900 1000 মিলিগ্রাম মানে 1 গ্রাম, তাহলে 211, তাহলে 211.50 60 70 80 90 100, তাহলে 100 যখন হচ্ছে 100কে 1000 দিয়ে ভাগ করে 10, তাহলে 211.10 গ্রাম। তাহলে 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম অবধি যাবতীয় ওয়েট আছে, সব ওয়েট আমি করতে পারবো। তাহলে তোকে যদি কোশ্চেন আছে 211.10 গ্রাম যদি আমাকে ওজন করতে হয় তাহলে কতগুলো বাটখারা লাগবে, তাহলে সব বাটখারাই আমার প্রয়োজন, মানে 4টে 4 8টা 4 12টা 16টা একে 17টা বাটখারা আমার প্রয়োজন হচ্ছে। এটা হচ্ছে কোশ্চেন, বুঝতে পেরেছিস? 5:2:2:1 দিয়ে এই রকম কোশ্চেন আসবে, তার কিছু আসবে।
যদি আমাকে বলে যে 42 গ্রাম আমি মাপবো, তাহলে কতগুলো বাটখারা আমার প্রয়োজন? 42 গ্রাম। তাহলে দুটো 20 ইউজ করবো, একটা 2 ইউজ করবো, গল্প শেষ, তিনটাতেই হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে গল্প। আর মাপনি চোং দিয়ে কী কোশ্চেন আছে? মাপনি চোং মানে কি, একটা এরকম চোঙাকৃতি একটা জার থাকে, সেই জারের মধ্যে দাগ দেওয়া থাকে, এইগুলো এক একটা ভলিউমকে ডিনোট করে। ধর এটা 1 2 3 4 5 5 6 এরকম করে 7 8 9 10। কথার কথা বলছি, মাপের সাথে কিছু মিলবে না, ওটা তো চোঙের মধ্যে থাকে। ঠিক আছে, মানে 10 করে এরকম করে মাপ দেওয়া আছে। ঠিক আছে, জেনারেলি এগুলো কিসে, এগুলো সিসিতে দেওয়া হয়। সিসি মানে কি রে? সিসি মানে কিউবিক সেন্টিমিটার, সিসি 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 এগুলো দেওয়া। এবার যেটা কোশ্চেন পড়তে পারে যে 1 ফোঁটা কালির আয়তন তুমি এই মাপনি চোঙের সাহায্যে কী করে বের করবে? 1 ফোঁটা, ঠিক আছে, 1 ফোঁটা কালির আয়তন বের করো, তখন কি করবে? তখন তোর অ্যান্সার হবে কি, কয়েক ফোঁটা কালির মধ্যে ফেলা হলো, 1 ফোঁটা নয়, ধরে নে 30 ফোঁটা কালির মধ্যে ফেলা হলো। বলবি যে 30 ফোঁটা কালি আয়তন প্রথমে বের করা হলো, 30 ফোঁটা, এবং ধরা যাক 30 ফোঁটা কালির আয়তন বেরোলো আমার কাছে 4 সিসি। তাহলে 1 ফোঁটা কালির আয়তন বেরোবে 4 সিসি বাই 30। বুঝতে পেরেছিস? এখানে 30 ফোঁটা, এখানে ড্রপারে করে 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা করে ফেলছিস, দিয়ে আমি 30 ফোঁটা গুঁড়ো গুঁড়ো ফেলেছি, তার একটা আয়তন হতে 4 অবধি ভরে গিয়েছে কালিটা। তাহলে 30 ফোঁটা কালির আয়তন 4, তাহলে 1 ফোঁটা কালির আয়তন 4 বাই 30 সিসি। বুঝতে পেরেছিস? তাহলে লিখবি কি না, কয়েক ফোঁটা কালি মাপনি চোঙের মধ্যে ফেলা হলো এবং তার কিছু আয়তন পাওয়া গেল। ঠিক আছে, ধরা যাক এখানে তো 30 4 লিখবি না, লিখবি x ফোঁটা কালির আয়তন পাওয়া গেল y সিসি। তাহলে 1 ফোঁটা কালির আয়তন হবে y বাই এক্স। বুঝতে পেরেছিস? এটা হবে y বাই এক্স। ঠিক আছে, এত সিসি অ্যান্সার। বুঝে গেছে? আর একটা কোশ্চেন আছে, কল থেকে জল পড়ার হার। মানে একটা কল আছে, সেই কলের মধ্যে দিয়ে জল পড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে কল, কলের মধ্যে দিয়ে জল পড়ছে। ঠিক আছে, তাহলে এই জল পড়ার হার কী করে বের করবে? একটা মাপনি চোঙ বসিয়ে দিলাম, দিয়ে স্টপওয়াচ দিয়ে কিছু একটা সময় মেজার করলাম, তাহলে পার সেকেন্ডে কত জল পড়ছে সেটা মেজার করতে হবে। ধরুন 5 সেকেন্ডে, 5 সেকেন্ড নয়, ধরুন টি সেকেন্ডে আমার জল পড়েছে হয়তো x সিসি, তাহলে 1 সেকেন্ডে জল পড়ছে কত? x বাই টি সিসি। ঠিক আছে, এটা হচ্ছে জল পড়ার হার, এত সিসি পার সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে।